আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদে হাসিনা সরকারকে তুলোধনা করলেন রাষ্ট্রপতি, ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় অফিস ধসিয়ে দিল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিল স্পেন। আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী জীবিত, মৃত্যুর খবর সত্য নয় জানালো ইরানি গণমাধ্যম। বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পুরো ভাষণে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, টাকা লুট করে দুর্নীতিতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো, খুন ও গুমের বর্ণনা দেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে গণহত্যার বিবরণও তুলে ধরেন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া দেশের ২২তম এ রাষ্ট্রপতি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ হাসিনার ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কথাও উঠে আসে তার বক্তব্যে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের সভাপতির আসনে ছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। রাষ্ট্রপতি তার ভাষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। ওই সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান। রাষ্ট্রপতি তার ভাষণের ১৬ পৃষ্ঠার পুস্তিকা থেকে পাঠ করেন। এর আগে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে বিরোধী দলীয় সদস্যরা ব্যাপক বিক্ষোভ করেন। তারা রাষ্ট্রপতিকে গণহত্যা ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা হাউস থেকে ওয়াক আউট করেন। রাষ্ট্রপতির বক্তব্য শেষ হলে তারা আবার অধিবেশনে যোগ দেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল সহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। রাষ্ট্রপতি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি ৩ বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, আমি ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদ শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশু সহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। ৫ শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য জানান। কৃষি অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এই ওয়াকআউটের ঘটনা ঘটল। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন। সংসদে রাষ্ট্রপতি প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদ নেতা সহ সরকারি দলের সব সংসদ সদস্য দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধী দলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে পড়েন।
এ সময় বিউ গলে জাতীয় সঙ্গীত বাজতে থাকলেও জামাতে ইসলামের সংসদ সদস্যদের একটি অংশ চেয়ারে বসিয়েছিলেন। অবশ্য তখন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা জাতীয় সঙ্গীতের বিষয়টি ইঙ্গিত করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়েছিলেন, কেউ কেউ বসেছিলেন। পরে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এক পর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর ও দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী ড্রোন হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং দুটি সামরিক বিমান ঘাঁটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে পালমাচিম ও ওফদা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে। এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্যসাগরের উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত, আর ওফদা বিমান ঘাঁটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে এবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগরীয় দেশ স্পেনের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এখন চূড়ান্ত বিচ্ছেদের রূপ নিল। স্পেনের সরকারি গেজেটে জানানো হয়েছে, ইসরায়েলে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের পদটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তেল আবিবে স্পেনের দূতাবাস কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতের পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা অন্তর্বর্তীকালীন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। মূলত গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে মাদ্রিদ ও তেল আবিবের মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তা আরো প্রকট হলো। গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের বামপন্থী সরকার ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। গত বছরের সেপ্টেম্বরে মাদ্রিদ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত জানায়, গাজা যুদ্ধে ব্যবহারের জন্য কোনো ইসরায়েলি অস্ত্র বহনকারী বিমান বা জাহাজ স্পেনের আকাশসীমা ও সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্তকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার ইহুদি বিদ্বেষী পদক্ষেপ বলে আখ্যা দিলে দুই দেশের সম্পর্কের সুতা ছিঁড়তে শুরু করে। বিরোধের মাত্রা আরো বেড়ে যায়। গত মে মাসে যখন স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে, এর প্রতিবাদে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল। ফলে গত কয়েক মাস ধরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। এরই মধ্যে গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরু হওয়ার পর স্পেন আন্তর্জাতিক মহলে এই সংঘাতের তীব্র নিন্দা জানায়। এই প্রতিবাদের প্রতিক্রিয়া চলতি মার্চের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার স্পেনকে স্বৈর শাসকদের সহযোগী বলে অভিযুক্ত করেন। বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ইসরায়েল ইস্যুতে নতুন করে ভাবাতে বাধ্য করবে। বিশেষ করে আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো যারা ইতোপূর্বেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তারাও স্পেনের পথে হাঁটতে পারে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রগুলো হুমকির মুখে পড়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তিনি মারা গেছেন বলে দাবি করা প্রতিবেদনগুলো সত্য নয়। বৃহস্পতিবার ইরানের IRGC সংশ্লিষ্ট ফার্স্ট নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কথা উল্লেখ না করার পরে এই তথ্য সামনে আসে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। পরের দিনগুলোতে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তার স্ত্রীও সেই হামলায় নিহত হয়েছেন। খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ বেশিরভাগ সময়ই জনসাধারণের দৃষ্টি থেকে দূরে থাকতেন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত সদস্যদের একজন। বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আলী খামেনি ছাড়াও তার পুত্রবধূ, জামাই, মেয়ে এবং নাতি-নাতনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হামলায় নিহত হন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম জনসাধারণের ভাষণে মুজতবা খামেনি মিনাব স্কুলে হামলায় নিহত শিশুসহ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে নিহত ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার বিবৃতিতে, যা একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছিল, মুজতবা যুদ্ধের বিষয়ে তেহরানের অবস্থানের রূপরেখাও তুলে ধরেন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কথাও জানান।
ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্য অল্প সময়ের মধ্যে অন্ধকারে ডুবে যাবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্পের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানান লারিজানি। ট্রাম্প বলেছিলেন, আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, আমরা এখনো তা করিনি। এই হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয় তবে 0.5 ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। লারিজানি তার পোস্টে আক্রমণাত্মক সুরে বলেন, অন্ধকার পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা সহজ হয়ে যাবে। এর আগে গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী চাইলেই ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। তবে ইরান যদি বৈশ্বিক তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে তখনই কেবল ওয়াশিংটন এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। অন্যথায় আপাতত তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের ভেতরে এখন পর্যন্ত 5,500টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌবাহিনীর স্থাপনাগুলোর উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।